রিশা আর নাফিসা নিঃশব্দে পেছনের সিটে গিয়ে বসে পড়ল। দুজনেরই মুখ ফ্যাকাশে, চোখ নামানো। তাদের দুজনের মাঝে ছড়িয়ে আছে চাপা ভয় আর অস্বস্তি। সামনে বসেছে রিদওয়ান, পাশে সাইমান। গাড়ির ভেতরটা নিস্তব্ধ, কেবল নীরবতার ভেতরে সবার নিঃশ্বাসের শব্দ মিশে আছে। হঠাৎ সেই নীরবতা ভেঙে সাইমানের কণ্ঠ শক্ত করে বলল, পরের বার যদি এই রকম কিছু হয়, সঙ্গে সঙ্গে টিচারদেরকে জানাবি তোরা। নিজেরা গোপনে কিছু করার চেষ্টা করবি না। আমি যদি শুনি তোরা আবার ঝামেলা করেছিস, তাহলে কিন্তু তোদের খবর আছে। গম্ভীর কঠোর কণ্ঠে কথা বললেও তার দৃষ্টির ছায়া বিশেষ করে নাফিসার উপরে গিয়ে পড়ল। নাফিসা ভয়ে জড়সড় হয়ে গেল, শরীর কুঁকড়ে সিটে বসে রইল। ঠোঁট কাঁপলো সামান্য। সাইমন এক ঝলক পেছনে তাকালো তার দিকে। চোখে ছিল ক্লান্তি, দুশ্চিন্তা আর এক অদৃশ্য টান। নিঃশব্দে নিঃশ্বাস ফেলে আবারও সামনের দিকে ঘুরল। তারপর গাড়ি স্টার্ট দিল। গাড়ির চাকা ঘুরতেই বাইরের ভিড় মুখর স্কুল মাঠ যেন পিছিয়ে যেতে লাগলো। কিন্তু ভেতরের চারজনের নীরবতা আরো ভারী হয়ে উঠল। রাস্তার ভেতর দিয়ে গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলছে। চারপাশে বিকালের ব্যস্ততা, রিকশার ঘণ্টা, মানুষের কোলাহল, দোকানের ডাকাডাকি, সবকিছু মিলিয়ে বাইরের দুনিয়া যেন স্বাভাবিকই। অথচ গাড়ির ভেতরটা নিস্তব্ধ, চাপা, টানটান আবহাওয়া জমে আছে। এই নীরবতা ভাঙল রিসা। অনেকটা সাহস সঞ্চয় করে আস্তে আস্তে বলল, দা ভাই, আসলে দোষটা আমাদের না, ওরাই আগে এমনটা করেছিল। রিশার কণ্ঠ কেঁপে যাচ্ছিল, যেন কথা বলার সময়ও ভয় পাচ্ছে। পাশ থেকে রিদওয়ানও সুর মেলালো, মাথা নেড়ে বলল, হ্যাঁ, আসলে দোষটা আগে ওদেরই ছিল। আমরা শুধু। ওদের কথা শেষ হওয়ার আগেই সাইমন কণ্ঠ ভারী করে বললেন, হ্যাঁ, খুব ভালো করেছিস তোরা। গুন্ডি হয়ে গিয়েছিস তোরা সবাই। এক একটা ছোট্ট ডন তৈরি হচ্ছিস। তারপর কিছুটা বিরক্তর স্বরে আবারও বলল, ভালোই হাতের জোর আছে তোদের। মাথা ফাটিয়ে দিয়েছিস একজনের, গর্ব করার মতো ব্যাপার। গাড়ির ভেতর আবার নিস্তব্ধতা নেমে এলো। নাফিসা সিটে কুঁকড়ে বসে পড়ল, ঠোঁট চেপে ধরল শক্ত করে। মনে হলো বুকের ভেতরটা জমে যাচ্ছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে রিশা আর রিদওয়ান একে অপরের মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। রিশা বলল, আমি তো বিশ্বাসই করতে পারছি না, নাকু এইরকম কিছু করবে। রেদওয়ানও হেসে উঠল, হ্যাঁ রে, শান্তশিষ্ট নাফিসা যে একদিন কারোর মাথা মেরে ফাটিয়ে দিবে, এটা তো স্বপ্নেও ভাবিনি। ওরা দুজন কাহ কাহ করতে লাগলো। আর রিশা ঠাট্টা করে বলল, মনে হয় ওরা নাফুকে এতটা রাগিয়েই ফেলেছিল। রিদওয়ান যোগ করলো, নাফু রেগে গেলে আসলে কি হতে পারে আজকে বুঝলাম। ওদের এই বকবক আর হাসাহাসি গাড়ির ভেতরের ভারী পরিবেশটাকে কিছুটা হলেও হালকা করে দিল। তবে সাইমন হাসল না। সামনের আয়নায় চোখ সরিয়ে তিনি শুধু তাকালেন সিটে কুঁকড়ে থাকা নাফিসার দিকে। মেয়েটা এখনো ভয়ে জড়সড় হয়ে বসে আছে। সাইমনের বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুত এক অনুভূতি ছড়িয়ে গেল। অভিমান, রাগ আর দুশ্চিন্তা সব মিলিয়ে চোখ ফেরালো সামনের রাস্তায়। কিন্তু মনে মনে বারবার ভেসে উঠছে নাফিসার ফ্যাকাশে মুখ। গাড়ি শেষমেশ বাড়ির সামনে এসে থামলো। সাইমন গম্ভীর কণ্ঠে বলল, নেমে যা। রিশা, নাফিসা, রেদওয়ান একে একে নেমে পড়ল। গাড়ির দরজা বন্ধ করার সময় রেদওয়ান বলল, দা ভাই, তুমি আসছো না বাসায়? সাইমন এক নিঃশ্বাস ফেলে শান্ত গলায় বলল, আমি পরে আসব, এখন কাজ আছে, আবার যেতে হবে। বলেই ইঞ্জিন চালু করলো সাইমন। গাড়ি ধীরে ধীরে এগিয়ে গেল, মিলিয়ে গেল মোড়ে। ওই দিকে বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে রিশা আর রেদওয়ান আবারও বকবক শুরু করে দিল, আজকে তো দিনটাই অন্যরকম ছিল। সত্যি বলেছিস, নাপুর কাণ্ডটা দেখেই তো চমকে গিয়েছিলাম। ওরা হেসে হেসে গল্প করতে করতে ভেতরে ঢুকে গেল। আর নাফিসা চুপচাপ মাথা নিচু করে ওদের পেছনে হাঁটছিল। তাদের মনে হচ্ছিল সাইমনের চোখ যেন এখনো তার ভেতরে গিয়ে বিঁধে আছে। বাড়ির ভেতরে ঢুকেই ওরা চলে গেল নিজেদের রুমের দিকে। নাফিসাও ধীর পায়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। ধীরে ধীরে পা রাখছে, কিন্তু মনটা এখনো হিম হিম করছে। সিঁড়ির মাঝ পথে হঠাৎ দেখা হলো সাবিয়া খালেদের।
সাবিয়া নাফিসাকে দেখে থমকে গেল, মুখ কালো করে একপাশে ঘুরে দাঁড়ালো। কিছু বলার আগেই নাফিসা হাঁপার মতো হাঁপাড়ি হয়ে গেল। মাথা নিচু করেই চুপচাপ এগোতে থাকলো। মনে হচ্ছিল চোখ খুললেই কোনো অভিযোগ শুনতে হবে। নিজের ঘরে ঢুকেই ব্যাগটা ধীরে ধীরে রেখে দিল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের প্রতিফলন দেখলো। চোখে ক্লান্তি, ঠোঁটে সামান্য কম্পন। হাতের দিকে তাকালো। আজকের ঘটনার স্মৃতি মনে পড়তেই শরীর কেঁপে উঠল। নিজের সেই হাতটি সে আঘাত করেছে ভাবতেই ভেতরে শিরশির করে ওঠে। দৃষ্টি ঘুরিয়ে সাইমনের কথা মনে করল। নেক্সট টাইম থেকে এমন হলে আমি তোদের খবর করে রাখবো। তার গম্ভীর ভঙ্গি, চোখের গভীর চাপে এখনো নাফিসার বুক কেঁপে উঠছে। মনে হলো এই কথাগুলো এখনো তার হৃদয়ে একটা শক্ত ছাপ ফেলেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেকে সামলানোর চেষ্টা করলো। নিঃশ্বাস নিয়ে হেজাব খুলল। বাথরুমে গিয়ে ধীরে ধীরে শাওয়ার নিল। ঠান্ডা জল ছোঁয়ায় শরীরের টানটা ধীরে ধীরে কমতে লাগলো। গোসল শেষে পুরো দেহ একেবারে অজু করলো। তারপর একে একে ধীরে ধীরে জায়নামাজ বিছিয়ে বসলো। হাত মুখের কাছে তুলে গভীর নিঃশ্বাস নিল। দুই হাত বুকের কাছে ভরে ধীরে ধীরে দুই হাত নামিয়ে নামাজ শুরু করলো। প্রতিটি আয়াত পড়ার সঙ্গে সঙ্গে মনে শান্তি নেমে আসছে। ধীর গতি, মননশীল ধ্যান এবং প্রার্থনার শব্দ সব মিলিয়ে আজকের উত্তেজনা, চাপা ভয় আর অস্থিরতা কিছুটা হলেও হালকা হচ্ছে। নাফিসা বুঝতে পারল এখন তার একা থাকা দরকার। কিছুটা সময়, কিছুটা শান্তি। ধীরে ধীরে সে নামাজ শেষ করলো। চোখ বন্ধ করে বসে থাকলো। মনে হলো কিছুটা হলেও আবার নিজের ওপরে নিয়ন্ত্রণ ফিরে এসেছে। নাফিসা বিছানায় ধীরে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে কিছুক্ষণ নিজের ঘুমের জগতে হারিয়ে গেল। কতক্ষণ কেটে গিয়েছে বুঝতে পারল না। হঠাৎ ঘড়ির আওয়াজ শোনা গেল। খেয়াল হলো অনেক বেজে গেছে। ওহ না, টিচার পড়াতে আসবে এক্ষুনি। ভেতরে ভয়ে বলল। দ্রুত ঘুম থেকে উঠল। হাত মুখ ধুয়ে বই খাতা গুছিয়ে স্টাডি রুমের দিকে ছুটল। স্টাডি রুমে ঢুকতেই দেখলো রিসা আগেই বসে আছে। জানালা দিয়ে আলো আসছে, কিন্তু আকাশ এখনো পুরোপুরি উজ্জ্বল হয়নি। ধূসর রোদ ছড়িয়ে পড়েছে। বাইরের গাছের ছায়া মাটির ওপরে নরম দাগ ফেলে দিয়েছে। হালকা হাওয়া জানালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে। বইয়ের পাতার মৃদু শব্দে পরিবেশ শান্ত, কিন্তু সঙ্গে সঙ্গে মন একটু চাপা উত্তেজনায় ভরা। নাফিসা ধীরে গিয়ে বসলো। বই খুললো, খাতা বের করলো। চোখে ভয়, কিন্তু মনোযোগ জোর দিয়ে পড়া শুরু করলো। রিসা পাশে বসে হালকা হাসি দিয়ে বলল, এই নাকু, তোর এত পড়তে ভালো লাগে কেন রে? আমার একদমই ভালো লাগে না পড়তে। নাফিসা রিসার কথা শুনে হেসে ফেলল। চোখে সামান্য উজ্জ্বলতা ফুটলো। তারপর প্রশ্ন করলো, রিশু আপু, তুমি বড় হয়ে কি হতে চাও? রিসার চোখ চকচক করে উঠল। মুখে আগ্রহের ছাপ। উচ্ছ্বাসের সৃষ্টি। মা হতে চাই। আমার ব্ল্যাক ডায়মন্ডের সাথে মিলিয়ে একটা মিক্সড কম্বিনেশনের চকলেট পয়দা করতে চাই। নাফিসা কিছুই বুঝতে পারল না, শুধু হেসে উঠল। মনে মনে ভাবল, এই মেয়েটা এমন কেন যেন জানে না সে, তবুও ওর প্রতি একটা অদ্ভুত টান। শুধু রিশাকে নয়, পুরো পরিবারের প্রতি, সদস্যের প্রতি তার ভালোবাসা ভীষণ। এদিকে আকাশও উপস্থিত হয়েছে। চেয়ার টেনে বসলো। দুজনের দিকে তাকিয়ে বলল, দুজনেই পড়া রিভাইজ দাও। একটু পড়ো, আমি দেখব। নাফিসা মনোযোগ দিয়ে পড়া শুরু করলো, কিন্তু রিশা ঠিক যেমন মজা করতে ভালোবাসে, সে ভেংচি কাটলো আকাশের দিকে তাকিয়ে। মনে মনে ভাবলো, ও হে, কোথায় কি সুন্দর প্ল্যান করেছিলাম, আর এই বেটা এসে ঘাটামাটা করে দিল। আকাশ রিশার দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি পড়ছো না কেন? রিশাদ ৩২ পাটি দাঁত বের করে হাসলো, আর কণ্ঠে তাচ্ছিল্য, স্বাচ্ছন্দ্য। পড়ছি তো স্যার, মনোযোগ, পড়ায় তো মনোযোগ দেব। আকাশ দীর্ঘশ্বাস ফেলল। চোখে মিশ্র একরকম হতাশা আর আনন্দের ছাপ।
কাগজ, বই, কলম আর হালকা হাওয়ার মধ্যে স্টাডি রুমটা যেন শান্তির ছোট্ট দ্বীপ হয়ে উঠল। পড়াশোনার মাঝে হালকা মজার ছটা। নাফিসা মনোযোগে রিসার মজা করে, আর আকাশ চোখ রাখে সামান্য হতাশা নিয়ে। স্টাডি রুমের আবহাওয়া এখন কিছুটা শান্ত। টেবিল ভর্তি বই, খাতা, জানালা দিয়ে ভেসে আসা বিকালের আলো আর আকাশের গম্ভীর কণ্ঠ মিলে পড়াশোনার পরিবেশ তৈরি হয়েছে বটে, কিন্তু রিসা যে আসলেই পড়তে বসেছে সেটা মনে হয় আকাশ ছাড়া আর কেউই বিশ্বাস করছে না। আকাশ কড়া চোখে বলল, রিসা, তুমি ঠিকঠাক পড়বা নাকি আবার ভাড়ামি শুরু করবা? রেশা মিষ্টি হাসলো, আঙ্গুল দিয়ে গাল চেপে বলল, আহ স্যার, এত রাগ দেখাচ্ছেন কেন? আমি তো মনোযোগ দিয়েই পড়ছি। আকাশ ভুরু উঁচু করলো। মনোযোগ দিয়ে নাকি বইয়ের পাতার সাথে চোখে চোখ রেখে ভাবছো কোন রঙের নেল পালিশ লাগালে বেশি মানাবে? নাফিসা হেসে ফেলল। হাসিটা ছিল চাপা, কিন্তু তবুও ধরা পড়ে গেল। রিসা তখন নাটকীয় ভঙ্গিতে বুক চেপে ধরে বলল, আফ, আপনি এত সুন্দর বুঝে ফেলেন কিভাবে? আকাশ মাথা নাড়ালো অসহায়ের মতো, কিন্তু ঠোঁটের কোণে লুকানো হাসিটা নাফিসার চোখ এড়ালো না। নাফিসা খাতা থেকে চোখ তুলল না, কিন্তু মনটা বারবার দুলে উঠছে। যদিও চারিদিকে হাসাহাসি হচ্ছে, তার বুকের ভেতর এখনো দুপুরের সেই ঘটনার চাপা ভয় জমে আছে। সব যেন মাথায় ঘুরছে। আর সাইমনের চোখ, সেই কঠোর অথচ দুশ্চিন্তায় ভরা চোখের দৃষ্টি যেন এখনো ও বুক কাঁপিয়ে দিচ্ছে। বড় ডাইনিং টেবিলে সবাই একে একে বসে গেছে। পরিবেশটা অদ্ভুত রকমের শান্ত। কেউ কোনো কথা বলছে না, শুধু টুংটাং থালা বাসনের শব্দ ভেসে আসছে। সাবিয়া, খালেদ, মঈন রশিদ, মাহবুব রশিদ, বিলকিস সারা, এরা সবাই চুপচাপ খেতে ব্যস্ত। ইমা বেগম নিজের হাতে রাহিলকে খাইয়ে দিচ্ছে। নাফিসা চুপচাপ নিজের খাবার নিয়ে বসে আছে। অন্যদিকে রিদওয়ান, রিশা, রাইহান, রুহি আর সাইফান এইরকম উসখুস করছে যেন তারা খাওয়ার চেয়ে বেশি ব্যস্ত, বারবার ইশারা করে আফিয়া বেগমের দৃষ্টি আকর্ষণ করতে। তাদের ভঙ্গিতে বোঝা যায় সবাই চাইছে সাইমানকে নিয়ে কিছু বলা হোক। রাইমা একবার বিরক্তির চোখে তাদের দিকে তাকালো, চোখের দৃষ্টিতে স্পষ্ট ধমক। তারপর আবার মাথা নিচু করে খাওয়ায় মন দিল। অবশেষে আফিয়া বেগম একটু গলা পরিষ্কার করে হালকা কেশে বলেন, সাইমন বাবা, তোরে কয়েকদিনের জন্য বলেছিলাম না খুলনায় একবার ঘুরে আয়? তোর বড় মামা তো অনেকদিন ধরে তোকে দেখতে চাইছে। শরীরটাও নাকি একেবারেই ভালো না। একদিনও তো সময় করিসনি। বাড়ির বাকি বাচ্চাগুলোর নিয়েও একসাথে ঘুরে আয় না। সাইমন গম্ভীর মুখে খেতে খেতে শান্ত স্বরে উত্তর দিল, সময় নেই। বড় মামারে বলো এখানে চলে আসুক, ঘোরাঘুরি করুক, তাহলেই তো দেখা হয়ে যাবে। আফিয়া বেগমের মুখ হঠাৎ নিস্তেজ হয়ে গেল। হতাশা ভর করলো চারপাশে। একসাথে রিদওয়ান, রিশা, রুহি, রাইহান আর সাইফান মুখ মলিন করে তাকিয়ে রইল। তাদের আশা যেন মুহূর্তেই মিলিয়ে গেল। আর আফিয়া বেগম কাতর কণ্ঠে বললেন, একটু সময় করে যা না বাবা, কতদিন তো কোথাও যাস না। এই মুহূর্তে মুখ খুললেন মাহবুব রশিদ, একবার সময় করে গেলে দোষের কিছু হতো না, আত্মীয় স্বজনও খুশি হতো। তার ইঙ্গিত খুব স্পষ্ট। এখন সাইমানেরই উত্তর দেওয়ার পালা। টেবিলে হঠাৎ নীরবতা নেমে এলো। সবাই খাওয়া থামিয়ে সাইমানের মুখের দিকে তাকিয়ে রইল। মাহবুব রশিদের কথা শুনে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে সাইমান অবশেষে ধীর গলায় বলল, আচ্ছা যাব। মাহবুব রহমানের মুখে মুচকি হাসি চলে আসলো, তবুও হাসি চেপে রাখলেন তিনি। মঈন রশিদ ভাইয়ের হাসি ধরে ফেললেন, নিজেও হেসে দিল। সাইমানকে যে মাহবুব রাশেদ কতটা ভালোবাসে তা মঈন রশিদ ভালো করেই জানে। এই উত্তর শোনার সঙ্গে সঙ্গে রিদওয়ান, রিশা, রুহি, রায়হান আর সাহিফান একসাথে আনন্দে চিৎকার করে উঠল, ইয়া! তাদের হাসি চিৎকারের টেবিলে গাম্ভীর্য ভেঙে গেল। কিন্তু মুহূর্তেই সাইমন চোখ কুঁচকে তাদের দিকে তাকালো। তার সেই গম্ভীর দৃষ্টি দেখে সবাই দমে গিয়ে আবারও চুপ হলো খেতে।
নাফিসা শুধু চোখ ঘুরিয়ে সবাইকে দেখছে। খাওয়া দাওয়া শেষ হতেই একে অপরের সবাই যার যার ঘরে চলে গেল। বাড়ির ছোট সদস্যগুলো এক জায়গায় বসে রুশনা আপিকে তাড়াতাড়ি করে ফোন দিয়ে সুখবরটা দিল এবং তার কথা বলে ডিসাইড করলো আগামীকালকেই তারা খুলনার উদ্দেশ্যে রওনা হবে। সকালের হালকা রোদে ভিজে উঠেছে চারপাশ। রাতভর বৃষ্টির ফোঁটা টুপটাপ করে গড়িয়ে গিয়ে ড্রেনে মিলেছে। ভেজা কংক্রিটে গাড়িগুলো যেন আরো চকচক করছে। হালকা বাতাস বইলেও ভ্যাপসা গরমটা যেন চারিদিকে ঝুলে আছে। বাড়ির সামনে বিশাল পার্কিং লট আজ যেন ছোটখাটো মেলার চেহারা নিয়েছে। একসাথে খুলনার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি চলছে। বাড়ির বড়রা কেউ যাচ্ছে না, ছোটরা সবাই যাচ্ছে। এমনকি ছোট রাহিলও জেদ করে বসে গেছে, ওকেও শেষমেশ নিয়ে যেতে হচ্ছে। সাধারণত ইমা বেগমের আঁকড়ে থাকা বাচ্চাটা আজ প্রথমবার দূরে যাচ্ছে। রুশনা এই বাড়িতে এসে উঠেছে মিষ্টিকে নিয়ে, আর এখান থেকেই সবার সাথে রওনা দেবে বলে। সবার সাথে দেখা করে এখন বাইরে দাঁড়িয়ে আছে। মিষ্টি গিয়ে বসে আছে নাফিসার কোলে, এক হাতে রঙিন পানির বোতল দোলাচ্ছে। রাহিলও নাফিসার হাত শক্ত করে ধরে আছে। দুইটা বাচ্চাই যেন একেবারে ওর সাথেই লেপ্টে আছে। নাফিসা আজ লেমন্ডা কালারের হাঁটু পর্যন্ত গোল জামা, সঙ্গে সাদা পাজামা আর সাদা ওড়না পরে আছে। ওকে দেখেই যেন তখন মিষ্টি ঝপ করে কোলে উঠে বসেছিল। থালামণি, বোধহয় খুব পছন্দ হয়েছে। এক পাশে দাঁড়িয়ে রুহি, রাইহান আর রিদওয়ান একে অপরের সাথে কথা বলছে। রিশা আর জারিন হাত ধরে দাঁড়িয়ে আছে। দুজনের আজ সেম ড্রেস, অলিভ কালারের শর্ট কুর্তি, সঙ্গে কালো প্যান্ট। জারিনকে প্রথম আসতে দেওয়া হচ্ছিল না, কিন্তু রিশার একরোখা জেদের সামনে শেষে তার আম্মু রাজি হয়ে গেছেন। সবাই মিলে দাঁড়িয়ে আছে, হালকা আড্ডা, হাসাহাসি। কেউ মোবাইলে গাড়ির সিট সংখ্যা গুনছে, কেউ আবার লাগেজগুলো সঠিকভাবে রাখা হয়েছে কিনা সেটা দেখে নিচ্ছে। ঠিক তখনই সবার চোখ পড়ল ধীরে ধীরে হাঁটতে আসা সাইফানকে। বাড়ির চিরকালীন লেট লতিফ সে। আজ তার পরনে থ্রি কোয়ার্টার, সাথে স্কাই ব্লু টি শার্ট, হাতাগুলো গোটানো কনুই পর্যন্ত, সাথে একটা বই। হাঁটার ভঙ্গিটাই এমন যেন সময়কে বেঁধে রেখেছে সে। রিশা আর জারিন একসাথে ওর দিকে তাকিয়ে মুহূর্তেই মুখটা ঘুরিয়ে নিল। জারিন ও রিশা ছোট থেকেই একে অপরের বেস্ট ফ্রেন্ড। জারিন এই বাড়িতে আসলেই রিশাও তার সাথে সাইফানের ছোটখাটো কথা কাটাকাটি লেগেই থাকে। সাইফান সব সময় ওদের খোঁচা দিয়ে বেড়ায়। আসলে শুধু ওরা নয়, সাইফান যাকে পায় তাকেই খোঁচাতে ভালোবাসে। আসসালামু আলাইকুম আপি। হালকা হাসি নিয়ে এগিয়ে এসে রুশনাকে সালাম দিল সে। কিছুক্ষণ আগে রুম থেকে কোনো রকম উঠে গুছিয়ে নিয়ে এসেছে, তাই রুশনার সাথে এতক্ষণ দেখা হয়নি। রুশনা প্রথমে একটু থমকে গেলেও পরেক্ষণে ঝট করে এগিয়ে এসে ওর কানটা মুচড়ে ধরল। তোর খবর থাকে না কেন বলতো? এখন এসে সালাম দিচ্ছিস? আমি এসেছি সেই কখন। ভাইগুলো সব এক একজন, ভাই নামের কলঙ্ক। একটাও বোনের খোঁজ রাখিস না। সাইফান নাকামো ভঙ্গিতে কুকিয়ে উঠল। আহ আপি, লাগতেছে তো, ছাড়ো না। রুশনার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠলেও মুখ শক্ত করে বলল, এই রকম ড্রেস আপে কেন? উদ্ভট কম্বিনেশন কেন হয়েছে তোর ড্রেসে? সাইফান কান ডলতে ডলতে বলল, আহ হাপি, আর বলো না। জানো তো আমি সৌন্দর্যের শিকার। রাস্তায় হাঁটলেই মনে হয় ফ্রি লটারি বিলি করছি। শুধু মেয়েরা লাইন মারে, বন্ধুরা পড়াশোনার টেনশনে, আর আমি পড়েছি বিউটি ক্রাইসিস টেনশনে। প্রতিটি প্রতিদিন এত এত লাইন সামলায়, কি কষ্ট তা শুধু আমিই জানি। তাই ভাবলাম এরকম ড্রেস পরি, কমসে কম পাগল ভেবে কেউ যেন না তাকায়। একটানা মুখে ঝড়ের মতো কথাগুলো বলে বেরিয়ে এলো। সবাই হেসে গড়িয়ে পড়ল। রুশনা শব্দ করে হেসে বলল, তুই পারিসও বটে, একদমে এত কথা। সাইফানও দাঁত বের করে হেসে দিল। এইটা তো কিন্তু ট্যালেন্ট যা আমার ভেতরে ভরপুর আছে।
ওর কথার মাঝেই রিশা ঠোঁট বাঁকিয়ে বলল, ধলা বিলাই, উদ্ভট প্রলাপ বকেই ট্যালেন্ট দাবি করছে আবার। সাইফান গম্ভীর গলায় বলল, এই শুটকি, বেশি বাড়ছিস। জানিস তো আমারে দেখে মেয়েরা লাইন মারে। শেষ কথাটা একটু ভাব নিয়েই বলল। রিশা কিছু বলার আগেই জারিন হেসে ফেলল, কিন্তু ধরতে পারে না, কারণ লাইন সব সময় ব্যস্ত থাকে। সাইফান জারিনের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আমারে নিয়ে ভাবিও না চশমা, আসক্ত হইয়া যাবে তুমিও। জারিন এবার বমি করে দেওয়ার ভঙ্গিতে বলল, তুমি ফ্রি নেট প্যাক, তুমি ফ্রি নেট প্যাক নাকি যে আসক্ত হয়ে যাব? বলেই রিশা আর জারিন হাই-ফাই দিল। সাইফান দাঁত কিরমির করে কিছু বলতে যাচ্ছিল, তখনই রোশনা গলা ঝেড়ে বলল, এই এই, শুরু করছিস কি তোরা? সাইমান কই? আর ওর জন্যই তো এত দেরি হইতাছে। ঠিক তখনই দেখা গেল সাইমনকে। সবার দৃষ্টি একসাথে ওর দিকে চলে গেল। সাইমনের পরনে কালো জিন্স, সঙ্গে সাদা কটন শার্ট, হাত গোটানো, চোখে কালো সানগ্লাস, হাঁটায় অদ্ভুত দৃঢ়তা। গম্ভীর মুখে এগিয়ে আসতেই নাফিসার চোখ অজান্তেই ওর দিকে আটকে গেল। ঠোঁট ফাঁকা হয়ে গেল বিস্ময়ে, কিন্তু সেই মুহূর্তেই পাশে ভেসে উঠল রাইমা। টোল ঢোলা প্যান্ট আর হালকা গোলাপি টি শার্ট পরা, সাইমনের গা ঘেঁষে হাঁটার চেষ্টা করছে। নাফিসার বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠল। অকারণেই গলায় কাটা চেপে বসলো ওই দিক তাকিয়ে। সাইমান এগিয়ে এসে সালাম দিল রোশনাকে। রোশনা গম্ভীর গলায় বলল, কিরে, এতক্ষণ পরে আসার সময় হলো? সাইমন কিছু না বলে হালকা মাথা নাড়ালো। ঠিক তখনই পেছন থেকে ইমা বেগম আর আফিয়া বেগম বেরিয়ে এলেন সবাইকে বিদায় দিতে। এক এক করে সবাই গাড়িতে উঠতে লাগলো। একটা গাড়িতে বসেছে রিশা, জারিন, রাইমা, রিদওয়ান ও সাইফান। অন্য গাড়িটায় রুহি, রাইহান, রাহিল আর তার বড় বোন রুহির কোল ঘেঁষে বসে আছে। আর মিষ্টি তখন নাফিসার কোলে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল। বাচ্চাটা এখন রোশনার কোলে। লাগেজ রাখার পর দেখা গেল আর কোনো সিট ফাঁকা নেই। নাফিসা দাঁড়িয়ে থাকতেই রোশনা বলল, তুই বস গাড়িতে, লাস্ট সিটটা তো খালি নাই, সামনের সিটে বস। ড্রাইভিং সিটে বসলো সাইমন, পাশে একমাত্র ফাঁকা জায়গা। চারিদিকে একবার তাকালো, বুকের ভেতর ধুকপুকানি। অনিচ্ছায় গিয়ে নাফিসা বসলো সেখানেই। নাফিসা আস্তে আস্তে সিট বেল্টটা বাঁধলো। আঙ্গুলগুলো খানিকটা কেঁপে উঠছিল। পাশে বসে থাকা সাইমন গম্ভীর চেহারায় শুধু সামনে তাকিয়ে আছে। গাড়ির ভেতর হালকা এসির শব্দ, ঠান্ডা হাওয়ায় যেন এই মুহূর্তের অস্বস্তি কমাতে পারছিল না। সাইমন ইঞ্জিন স্টার্ট দিল। শব্দটা হঠাৎ করেই চারপাশের নীরবতা ভেঙে দিল। গাড়ি ধীরে ধীরে এগোতে শুরু করলো। পেছনে পেছনে বাকি গাড়িগুলো সারিবদ্ধভাবে যেতে শুরু করলো। নাফিসা ঠোঁট কামড়ে চুপ করে বসে আছে, আঙ্গুলগুলো আঁকড়ে ধরলো ওড়নার কিনারা। গাড়ির ভেতর হালকা টানটান নীরবতা। সাইমন নিজের মতো গাড়ি চালাচ্ছে। এই গাড়িতে মূলত ওরা দুজন আর পেছনের জিনিসপত্র রাখা আছে। অন্যদিকে পেছনের গাড়িতে মেইন হলের পুরো হুলস্থুলুস অবস্থা। সাইফান মোবাইলের স্পিকারে একেবারে জোরে গান ছেড়ে দিয়েছে, চলে আই চলে যাই, সাথে নিজেও গলা ছেড়ে দিয়ে শয়তানি করে জোরে জোরে চিল্লাচ্ছে। ওর এমন চিল্লানোর কারণে বাকি সবাই বেজার বিরক্ত। রিশা রাগে গড়গড় করছে। জারিন চেঁচিয়ে উঠল, এই ভলিউম কমান, কানে তালা লাইগা যাবে। সঙ্গীতের স্বাদ আর যার নেই সেই এমন কথা বলে। ভাই প্লিজ, কেউ এই মেয়ে দুইটাকে নামাইয়া দেন। সাইফান নাটকীয় ভঙ্গিতে উত্তর দিল। রিশা এবার ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি তো নামবা গাড়ি থেকে, তোমাকে ফ্রি ফেলে আসার রাস্তায় মিস করবে কে? আর তোমাকে দেখলে মানুষ এমনিতেই বলবে সার্কাস থেকে পালাইছে। এই শুটকি, চুপচাপ বসে থাকবি। বেশি কথা বলে খুলনায় গিয়ে রূপসা নদীতে দুটোকে চুবাবো। সাইফান রেগে বলল, আজ এই দুইটার সাথে সে
কথায় কিছুতেই পেরে উঠছে না। রাইমার ইচ্ছা ছিল ও সাইমনের সাথে বসবে। ও মনে করেছিল এই গাড়িটা সাইমন উঠবে, সেই জন্য আগে ভাগেই উঠে বসেছিল। একে তো ওর ইচ্ছা পূরণ হয়নি, তার উপরে এদের এত কথাতে এবার বিরক্ত হয়ে গেল সে। চড়িয়ে বলল গলা, চুপ করো তোমরা। এই রাম ছাগল, তুই চুপ করে বসে ফোনটা দেখ। বেশি কথা বললে তোকেও ধরে পান্ডে দিয়ে আসবো একেবারে। রাইমা সাইমনের দিকে তাকিয়ে আর কথা শুনে চোখ মুখ কুঁচকে বলল, হোয়াট ইজ পন্ড? ওরে আমার ন্যাকা রাম ছাগল, পন্ডে দেওয়ার কি জানে না? মুখ ভেঙচি দিয়ে বলল সাইফান। রিশা, জারিন, রিদওয়ান ও সাইফানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ওরাও এই বিষয়ে জানে না। সাইফান ওদের দিকে তাকিয়ে বুঝতে পারলো উত্তরের অপেক্ষায় আছে সবাই। সবগুলো বড়লোকের বেটা বেটি। সে নিজেও রিসার্চ করে রাখে এই সব কথা, ইন্টেলিজেন্স বয় কিনা। তারপর কিছু একটা ভাব নিয়েই বলো, ক্ষেত খামার বুঝিস? মানুষের ক্ষেতে ছাগল গেলে সেই জমির মালিক ছাগল ধরে ধরে বন্দি করে রাখে এক এক জায়গায়। তার বদলে জরিমানা দিয়ে যার ছাগল সে পরে নিয়ে আসে। এটাকেই পন্ডে দেওয়া বলে। আসলে তোরা জানবি কি করে? আমার মতো ইন্টেলিজেন্ট হলেই তো জানতি। ভাব নিয়েই বলল সে। রিদওয়ান, রিশা, জারিন শব্দ করে হেসে দিল। রাইমা মুখ কালো করে কানে হেডফোন গুজে ফিট সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। তার বিরক্ত লাগছে এইসব। রিদওয়ান হাসতে হাসতে বলল, ভাইয়া পারো তুমি। অন্যদিকে রাহিল এখন পেছনের সিটে বসে মিষ্টির সাথে খেলায় মগ্ন। মামা ভাগ্নে মিলে টুকটাক হাসাহাসি করছে। দুজনের খিলখিল হাসি পুরো গাড়ির ভেতর ভরে গিয়ে তুলেছে। মিষ্টি একটু আগে ঘুম ভেঙে নাফিসার খোঁজ করছিল, কিন্তু রোশনা ধৈর্য ধরে ওকে বোঝালো, তারপর রাহিলের সাথে খেলতে দিল। এখন ও খেলায় মজে গিয়ে নাফিসার কথা ভুলেই গেছে। রোশনা এদিকে পাশে বসে ফোনে কথা বলছে আর তার স্বামী হাবিব এহসানের সাথে। এদিকে ওদিক থেকে খবর এসেছে হাবিব আর দুদিন পরই আসবে। হঠাৎ কাজের চাপ পড়ায় তাকে আবার ছুটি ক্যান্সেল করতে হয়েছে। রোশনার চোখে মুখে খানিকটা হতাশার ছায়া হলো। এখনকার মুহূর্তে বাচ্চাদের খুনসুটি সেই হতাশা ঢেকে দিয়েছে। গাড়ি চলছে মসৃণভাবে। হালকা ঝিরঝিরে বাতাস জানালার কাছে আঘাত করে ভেতরে আসছে। সূর্যের আলো কাচের ভেতর দিয়ে এসে পড়ছে রুহির মুখে। এক ঝলক উজ্জ্বলতা এনে দিচ্ছে তার চোখে মুখে। রুহি গাড়ির সিটে হেলান দিয়ে বসেছিল, চিন্তায় ডুবে। ঠিক তখনই রাইহান স্টিয়ারিং হাতে নিয়ে গাড়ি চালাতে চালাতে হঠাৎ একবার পেছনের সিটের দিকে তাকালো। দেখল সবাই নিজেদের নিয়েই ব্যস্ত। সেই সুযোগে হঠাৎ করেই সে খপ করে রুহির হাতটা চেপে ধরল। রুহি চমকে উঠল। এক মুহূর্তের জন্য বুকের ভেতরটা ধক করে উঠল। দ্রুত নিজের হাতের দিকে তাকিয়েই আবারও পেছনের দিকে চোখ বোলালো। সবাই যেমন নিজের কাজে মগ্ন, তেমনি আছেও। কাউকে কিছু বুঝতে দেওয়ার মতো মুহূর্ত নয়। তবুও ভেতরে অদ্ভুত এক ধাক্কা খেল রুহি। ভুরু কুঁচকে হালকা ইশারায় রাইহানকে হাত ছেড়ে দিতে বলল সে। কিন্তু রাইহান কোনো কথাই বলল না। হালকা মুচকি হাসি ছড়িয়ে দিল ঠোঁটের কোণে। তারপর আরো জোরে রুহির হাতটা চেপে ধরল। আঙ্গুলের ডগাগুলো টিপে টিপে ওর তালু বেয়ে নামিয়ে আনলো। প্রতিটা স্পর্শ যেন হাড়গোড়ের গভীর পর্যন্ত গিয়ে বাজছিল, আবার একসাথে গলিয়েও যাচ্ছে। রুহি নিঃশ্বাস ভারী হয়ে এলো। বুকের ভেতর একরাশ কম্পন জমে উঠল। এই ক্ষুদ্র মুহূর্তটুকু তার কাছে থমকে গেল। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকার ভান করল সে, অথচ নিজের বুকের ভেতর ধুকপুকানি লুকাতে পারল না। রাইহান ধীরে ধীরে ওর হাতটা নিজের বুকের কাছে টেনে নিল। ওর বুকের ভেতর শক্তপোক্ত হৃদস্পন্দন থরথর করে কাঁপছিল, যেন রুহিকে জানিয়ে দিচ্ছে, এই হাতটা আমি ছাড়ব না। এই স্পর্শটাই আমার সবচেয়ে সত্যিকারের অনুভূতি। রুহির আঙ্গুলগুলো হালকা কাঁপতে লাগলো। বুকের ভেতরে যেন এক ঝড় বইছে। অস্বস্তি, চেনা টান, লুকিয়ে রাখা অনুভূতি সব মিলে মিশে
বাতাসে হালকা পারফিউমের গন্ধ, রাইহানের গায়ের উষ্ণতা, গাড়ির ইঞ্জিনের নরম গুঞ্জন, সবকিছু মিলে মুহূর্তটা হয়ে উঠল ভারী, গভীর, অথচ কেমন এক অদ্ভুত নেশায় ভরা। দুজনেই কোনো কথা বলল না, শুধু নিঃশ্বাসের ওঠা-নামা, একে অপরের হাতের চাপ আর বুকের ভেতরের ঝড় এমনই নীরব ভাষায় লিখে দিল তাদের গোপন অনুভূতির গল্প। গাড়ির ভেতরে নীরবতা যেন হাওয়ার মতো ছড়িয়ে আছে, দুজন মানুষ যেন আলাদা এক জগতে বন্দী। সাইমন হালকা করে স্টিয়ারিং ঘোরাচ্ছে, চোখ সামনের রাস্তার দিকে। পাশে বসা নাফিসা চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। মাঝে মাঝে তাদের চোখ এক মুহূর্তের জন্য মিলিত হচ্ছে, আর সাথে সাথেই দুজনের দৃষ্টি সরিয়ে নিচ্ছে। সময় যত গড়াতে লাগলো, নাফিসার চোখের পাতা ভারী হয়ে উঠতে লাগলো। রাস্তার মৃদু ঝাঁকুনি, বাতাসের শো শো শব্দ আর ভেতরের নীরবতা মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি তৈরি করলো। অবশেষে নাফিসা নিঃশব্দে চোখ বুজলো। কিছুক্ষণের মধ্যেই মাথাটা হালকা দুলে এলো সামনে, আবার কাঁপতে কাঁপতে সিটের গায়ে ঠেকল। সাইমন হঠাৎই গাড়ির ব্রেক কষে এক ঝলক তাকিয়ে রইল। সাদা ওড়নাটা সুন্দরভাবে মাথার চারপাশে জড়ানো, কেবল নিখুঁত গোল মুখখানা দেখা যাচ্ছে। ভেজা চোখের কোণে নরম এক রেখা, ঘুমের ভেতরেও একটা শান্ত, যেন পৃথিবীর কোনো দুঃখই তাকে ছুঁতে পারেনি। সাইমনের বুকের ভেতর হঠাৎ এক অদ্ভুত আলোড়ন জাগলো, একেবারে অচেনা ধক করে ওঠা অনুভূতি। সে গলা শুকিয়ে আসতেই টের পেল, অজান্তেই একটা ঢোক গিলে বলল। কিছুক্ষণ দ্বিধায় কাটালো, হাত বাড়াবে কি না। তারপর আস্তেই করে ঝুঁকলো, সাবধানে নাফিসার মাথাটা নিজের রানের ওপরে নামিয়ে রাখলো, যেন ভয়ে আছে কোনো রকম অসাবধানতায় নাফিসার ঘুম ভেঙে না যায়। স্পর্শ পেতেই নাফিসা হালকা নড়ে উঠল, চোখ না খুলেই নিস্পৃহ ভঙ্গিতে দুই হাত বাড়িয়ে সাইমনের পা আঁকড়ে ধরল, যেন এভাবেই নিরাপত্তা খুঁজে পেল। সেই নির্ভরতার স্পর্শে সাইমনের বুকটা অদ্ভুতভাবে হালকা হয়ে গেল। সে নিচে তাকিয়ে রইল, ঘুমন্ত মেয়েটার মুখটা শান্ত ও নিশ্চিন্ত। সাইমনের মনে হলো পৃথিবীর সবচেয়ে কোমল দৃশ্যটা হয়তো এই মুহূর্তে তার সামনে ফুটে উঠেছে। অজান্তেই ঠোঁটের কোণে এক টুকরো হাসি ছড়িয়ে পড়ল। দীর্ঘদিনের ভেতর জমে থাকা কঠিন ভাবটা ভেঙে গিয়ে বুকের ভেতর এক নরম অনুভূতির জন্ম নিতে লাগলো। কিছুক্ষণের জন্য সে ভুলেই গেল গাড়ি চলছে সামনের অনেক পথ। অবশেষে গভীর নিঃশ্বাস নিয়ে সাইমন আবারও সামনের দিকে তাকালো, স্টিয়ারিং শক্ত করে ধরলো। গাড়ি ধীরে ধীরে আবার গতি নিল, বাইরের পথ এগিয়ে চলল, ভেতরে নিঃশব্দে জন্ম নিল এক অদেখা গল্প। খুলনার খানজাহান আলী সড়ক থেকে ভেতরের দিকে ঢুকেই চোখে পড়ে এক বিশাল প্রাচীন দালান, লোকমুখে পরিচিত নাম মোঘল মসজিদ। এক সময়ের জমিদার বাড়ি, যার প্রতিটি ইটে ইতিহাসের ছাপ লেগে আছে। উঁচু লাল ইটের দেওয়াল, কোথাও রং উঠে গেছে, কোথাও আবার শ্যাওলার সবুজ ছোপ। সামনের লোহার গেটের মাথায় পুরানো খোদাই করা নকশা, যার দিকে তাকালেই বোঝা যায় কালের সাক্ষী হয়ে কত কিছুই দেখেছে এই দালান। গেট খুলেই সামনে বিশাল উঠোন, মাঝখানে পুকুর, আর চারপাশ জুড়ে সারি সারি নারকেল আর আম গাছ, সব মিলিয়ে যেন এক টুকরো হারিয়ে যাওয়া অতীত। এই দালানের সামনেই এসে থামলো একে একে চারটি চকচকে গাড়ি, আধুনিকতার ঝলমলে ছাপ আর প্রাচীন ঐতিহ্যের গাম্ভীর্য মুখোমুখি দাঁড়াতেই যেন সময় থমকে গেল। সবাই একে একে গাড়ি থেকে নামছে, কেবল সাইমনের গাড়িটা তখনও স্থির। নাফিসা এখনো ঘুমিয়ে আছে, ওর রানের ওপরে মাথা রেখে। সাইমন নিচের দিকে তাকিয়ে মৃদু স্বরে ডাক দিল, এই পিচ্ছি, ওঠো, এই পিচ্ছি, ওঠো। নাফিসা হালকা নড়ে চড়ে আবারও নিশ্চিন্তে শুয়ে পড়ল। সাইমন ঠোঁট চেপে আবারও বলল, এবার একটু গম্ভীর গলায় বলল, এই পিচ্ছি, তোমাকে উঠতে বলছি না। তার সেই ভারী কণ্ঠে এবার নাফিসার চোখের পাতা কেঁপে উঠল। ধীরে ধীরে চোখ খুলল সে। প্রথমে কিছুটা ঘোরের মধ্যে চারপাশে তাকালো, তারপর মনে পড়ল সে গাড়িতে বসেছিল। মুহূর্তেই বুকের ভেতর ধক করে উঠল। এতক্ষণ যে সাইমনের এতটা কাছাকাছি ছিল, তার পায়ের ওপরে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছে,
এই ভেবে গাল গরম হয়ে উঠল। তাড়াহুড়ো করে উঠে বসলো নাফিসা। সাইমান শান্ত স্বরে একেবারে গম্ভীর ভঙ্গিতে বলল, নেমে পড়ো, চলে এসেছি আমরা। নাফিসা মাথা নাড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ জানালো। তারপর আস্তে আস্তে গাড়ি থেকে নামলো। চারিদিকে তাকাতেই তার চোখ বিস্ময়ে ভরে উঠল। কেমন অপরিচিত অথচ রাজকীয় পরিবেশ। সামনে দাঁড়িয়ে আছে কিছু অচেনা মানুষ। রোশনা আপি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন এক ভদ্রলোককে। বয়স 55 কি 56। সাদা কালো চুল, চোখে মুখে রাজকীয় সৌন্দর্যের ছাপ। তার মুখে আনন্দ আর আবেগ একসাথে। পাশেই দাঁড়িয়ে আছেন আরো কয়েকজন। এক ভদ্র মহিলা, বয়স 50-এর কাছাকাছি। আরো দুজন ভদ্রলোক ও ভদ্রমহিলা। আর আছে 21-22 বছরের এক তরুণ ছেলে। সবার সাথে হাসি খুশি মুখে দাঁড়িয়ে আছে। সাইমান গাড়ি থেকে নামতেই সেই ভদ্রলোক রুশনার বাবা এসে তাকে জড়িয়ে ধরলেন। কেমন আছো আব্বু? এতদিন পর মামাদের কথা মনে পড়লো তাহলে অবশেষে। সাইমান ভদ্রলোককে সালাম দিল, তারপর নিজেও বুকে জড়িয়ে ধরল। লোকটির নাম আব্দুল করিম খান, সাইমানের বড় মামা। বড় মামার পাশ থেকে এগিয়ে এলেন তার স্ত্রী মাহফুজা বেগম, বড় মামি। তিনি স্নেহ ভরা চোখে সাইমানকে দেখে বলেন, কেমন আছিস আব্বু? মামুনিদের কথা আর মনে থাকে না না তোমার? এখন তো বড় হয়ে গেছো, তাই বুঝি আর খোঁজ খবর নেই না? সাইমান হাসি মুখে এগিয়ে গিয়ে বড় মামিকেও জড়িয়ে ধরল। এবার ছোট মামা আবুল হাসান খান এগিয়ে এলেন। উষ্ণ হাতে করমর্দন করে বললেন, কি খবর সাইমান? অনেকদিন পর দেখা হলো। তার স্ত্রী শারমিন আক্তার মানে ছোট মামি, উনিও এগিয়ে আসলো। তাদের ছেলে আর আরিফুল হাসান খান, ডাকনাম আবিদ, বয়স 21-22, এগিয়ে এসে হাসি মুখে বলল, কেমন আছো ভাইয়া? হুম। সবাই একটাকেই ভালোবাসা দিল, আমাকে কেউ তো চোখেই রাখলো না। এদিকে সাইফান পাশে দাঁড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বলল। ওর কথাতেই সবাই হেসে উঠল। পরিবেশটা মুহূর্তেই প্রাণবন্ত হয়ে গেল। সবাই সবার সাথে কুশল বিনিময় করলো। নাফিসা চুপচাপ রিশাদের সাথে এক পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ বড় মামা আব্দুল করিম খান এগিয়ে এসে রাহিলকে কোলে তুলে নিলেন। মিষ্টি হেসে বললেন, চলো বাবা, সবাই ফ্রেশ হয়ে নেই, তারপর ভেতরে বসে গল্প হবে। এভাবেই হাসি খুশির আবহে সবাই ধীরে ধীরে ভেতরের দিকে রওনা হলো। মোগল মসজিদের বিশাল দরজা ভেতরে। সবাই একে একে ভেতরে প্রবেশ করছে। ছোট মামার ছেলে আবির মিষ্টিকে কোলে নিয়েই হাঁটতে হাঁটতে হঠাৎই তার চোখ আটকে গেল নাফিসার ওপর। মুহূর্তের জন্য থেমে গেল তার দৃষ্টি, যেন চারপাশের কোলাহল মুছে গিয়ে কেবলই ওই এক মুখেই সামনে ভেসে উঠল। আবির তাকিয়ে রইল স্থির চোখে। হঠাৎ নাফিসার মনে হলো তার দিকে কেউ তাকিয়ে আছে। চোখ পড়ল আবিরের দিকে, সাথে সাথে চোখ মুখ কুঁচকে নিল। চারপাশে এত অচেনা মানুষ, তার উপরে আবার এভাবে কারোর চোখে ধরা পড়া এক অজানা অস্বস্তি গ্রাস করলো তাকে। নাফিসা মাথা নিচু করে ফেলল, যেন দৃষ্টিটা এড়িয়ে যেতে চাইল। তারপর ধীরে ধীরে রিশাদদের দিকে আরো ঝুঁকে গিয়ে ভিড়ে মিশে গেল। তার ভেতরে হালকা শিরশিরে একটা অস্তিত্ব বোধ। আবির নাফিসাকে হঠাৎ ভিড়ের ভেতরে মিলিয়ে যেতে দেখে। চোখ ঘুরিয়ে এদিকে ওদিকে দেখতে লাগলো। রুহি ওয়াশরুম থেকে ফ্রেশ হতে গিয়েছে। এদিকে নাফিসা রাহিলকে হাত মুখ ধুইয়ে দিয়েছে, নিজেও জামা কাপড় বদলে ফ্রেশ হয়ে নিয়েছে। দুজন খাটের উপরে গোল হয়ে বসে আছে। এই রুমটা বরাদ্দ করা হয়েছে রাহিল আর রাহির জন্য। এই বাড়িতে প্রত্যেকে আলাদা আলাদা রুম দেওয়া সম্ভব হয়নি বলে ভাগ করে দেওয়া হয়েছে সবার থাকার জায়গা। রাহিল নাফিসার হাতটা ধরে খেলছে, আঙ্গুলগুলো টিপে টিপে চাপ দিচ্ছে। নাফিসা ওকে দেখছে। রাহিল হঠাৎ বলেই ফেললো, আমার না তোমাকে অনেক ভালো লাগে, তুমি অনেক কিউট। কথাটা বলতে গিয়েও সে লাজুকভাবে চোখ নামিয়ে নিল। নাফিসা মুচকি হেসে ওর গাল ধরে টান দিয়ে বলল, পাকা বুড়ো, তুমি একটা বুড়ো, তোমাকেও আমার অনেক ভালো লাগে। রাহিল গম্ভীর মুখে কপাল কুঁচকে বলল, আমি বুড়ো না, আমি তো ছোট্ট বাচ্চা, তুমি আমাকে বুড়ো বলছো কেন? নাফিসা আবারও ওর গাল টেনে দিয়ে হেসে উঠল।
তুমি যে এত পাকা পাকা কথা বলো, সেজন্যই তো তোমাকে বুড়ো বলি, বুঝলে? পাকা বুড়ো। রাহিল গোল গোল চোখ করে তাকালো, তারপর কি যেন ভেবে মাথা নেড়ে সায় দিল। ঠিক তখনই খট করে বাথরুমের দরজাটা খুলে গেল। রুহি চুল মুছতে মুছতে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। ওদের দুজনের দিকে তাকিয়ে বলল, কিরে, তোরা এখনো খেতে আর যাসনি নিচে? আপু তোমাদের সাথে যাব বলেই তো বসে আছি। নাফিসা উত্তর দিল, আমার জন্য বসে থাকার দরকার কি আছে? দুজন আগে খেয়ে নিলেই তো পারিস। কথাটা বলেই রাহি মাথা মুছতে মুছতে তোয়ালেটা এক পাশে রাখলো। তারপর বলল, চল। তিনজনে একসাথে নিচে নামলো। নিচে এসে দেখা গেল সবাই প্রায় খেতে বসেছে। কেউ খাচ্ছে, কেউ এখনো গল্প করছে। শারমিন আক্তার মিষ্টিকে খাইয়ে দিচ্ছে। রুশনা পাশে টেবিলে বসে একটা ঢাকনা তুলে রান্না দেখছে, আর মাঝে মাঝে এটা ওটা খাবার তুলে নিজের মুখে পড়ছে। মিষ্টির দিকে একবারও তাকাচ্ছে না, যেন বাবার বাড়িতে ফিরে সে আবার ছোট হয়ে গেছে। রাইমা মুখ কালো করে খাচ্ছে। রিশা আর জারিন এখনো খাওয়া শুরু করেনি, গল্পের ব্যস্ত। রিদওয়ান আর আবির আড্ডায় মশগুল। করিম খান আর হাসান খান দুই ভাই এখনো খাওয়া শুরু করেনি। প্রিয় ভাগ্নে সাইমান না আসা পর্যন্ত নাকি খাওয়া শুরু করবে না। রাইহান বসে থেকে সবার সাথে গল্প করছে। মাহফুজা বেগম সাফওয়ানকে খাইয়ে দিচ্ছে, আর ও এমন ভঙ্গিতে যেন খাচ্ছে যে শুয়েই খেতে পারলে সবচেয়ে স্বস্তি পেত। রুহি এসে নাফিসা আর রাহিলকে এক জায়গায় বসিয়ে দিল। শারমিন আক্তার ওদের দিকে তাকিয়ে বলেন, তোমাদের খাবার বেড়ে দেই, খাওয়া শুরু করে দাও। আর রাহিলকে আমি খাইয়ে দিচ্ছি। রাহিল সাথে সাথেই বলে উঠল, আমি নাফিসা আপুর কাছেই খাবো। আবির এবার কৌতূহলী চোখে তাকালো। এতক্ষণে সে নাফিসার ব্যাপারে নিজের মতো করে ইনভেস্টিগেশন করে সব জেনে নিয়েছে। রুহি বলল, আমি খাইয়ে দিচ্ছি, ওকে আর বিরক্ত করিস না। কিন্তু নাফিসা মিনমিন করে বলল, আমি দেবো আপু, সমস্যা নেই। ওর ভেতরে হালকা অস্বস্তি, অচেনা এত মানুষ, যদিও সবাই ভালো ব্যবহার করছে, তবুও ওর মনে হচ্ছে যেন কোথাও ঠিকভাবে মিশতে পারছে না। শেষ পর্যন্ত শারমিন আক্তারের জোরাজুরির পরও রাহিলের জেদের কারণে নাফিসাই খাওয়ানো শুরু করলো। ঠিক তখনই সাইমান ঢুকলো, টি শার্ট আর ট্রাউজার পরে। এসে চেয়ার টেনে নাফিসার পাশে বসে পড়ল। হঠাৎ তার বসার কারণে নাফিসা চমকে পাশ ফিরল। এক মুহূর্তের জন্য চোখাচোখি হতেই ওর বুকের ভেতরটা ধড়ফড় শুরু হলো। পাশে বসা মানুষটার শরীর থেকে আসা পরিচিত তীব্র গন্ধ নাকে আসতেই তার মনে অদ্ভুত ভালো লাগা জেগে উঠল। কিন্তু সে নিজেকে সামলে নিয়ে দ্রুত রাহিলকে খাওয়ানোতে মন দিল। সাইমান বসতেই করিম খান নিজের হাতে ওর প্লেটে খাবার বেড়ে দিলেন। মামু, আমি নিজেই নিয়ে নেব, তুমি বসো। করিম খান হেসে বললেন। সাইমান করিম খান আর হাসান খানের প্লেটেও খাবার বেড়ে দিল। তারপর নিজেরটা নিয়ে বসে খাওয়া শুরু করলো। ধীরে ধীরে সবাই খাওয়া শুরু করলো। খাওয়া প্রায় শেষ, সবাই উঠে গেছে, শুধু শারমিন আক্তার আর মাহফুজা বেগম সবার শেষে বসলেন। নাফিসা রাহিলকে খাওয়াতে গিয়ে নিজের খাওয়া দেরি করে ফেলেছে। শারমিন আক্তার নাফিসার প্লেটের দিকে তাকিয়ে দেখে তরকারি নেই। কোনো রকমের ঝোল দিয়ে হাত নেড়ে নেড়ে খাচ্ছে। হেসে ওর প্লেটে একটা চিংড়ি মাছ তুলে দিয়ে বলেন, তুমি তো কিছুই খাচ্ছ না, নিজের বাড়ি মনে করে থেকো, বুঝেছো? নাফিসা প্রথমে একটু চমকে গেলেও মাথা নেড়ে সম্মতি দিল। মাহফুজা বেগম কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলেন। রুশনার কাছ থেকে আগেই শুনেছেন নাফিসার গল্প, তার ভেতরটা হালকা খারাপ লাগায় ভরে গিয়েছিল। তুমি কোন ক্লাসে পড়ো? ভদ্রমহিলা নাফিসার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। ক্লাস 8-এ, আস্তে করে উত্তর দিল নাফিসা। তুমি তো অনেক ছোট, তোমার কিছু লাগলে আমাকে বলবে, আমাকে মামি বলে ডাকবে, আমি বড় মামি। আর ও, শারমিন আক্তারের দিকে ইশারা করে বলল, ও হচ্ছে ছোট মামি, আচ্ছা? নাফিসা ছোট্ট সাই জানালো। খাওয়া শেষে নাফিসা উঠে আশেপাশে তাকালো। রান্নাঘরে শারমিন আক্তার আর মাহফুজা বেগম। ও একজন গৃহকর্মী কাজ করছে, কাউকে দেখতে পেল না। সবাই ওপরের রুমে গেছে। হঠাৎ কণ্ঠ শুনে পাশে তাকাতেই সেই ছেলেটাকে দেখলো।
আমি আবির, সাইমান ভাইয়ার ছোট মামার ছেলে। তুমি নাফিসা, তাই না? পরে আরো ভালো করে পরিচয় হব। এখন চলো, তোমাকে সবার কাছে নিয়ে যাই। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললো আবির। নাফিসা হা হয়ে গেল। মনে মনে ভাবলো, এদের ভাই বোনদের কি কোনো রোগ আছে নাকি? কথা শুরু করলে আর থামেই না, একদম ওর মামার বাইক স্টার্ট নেয় না, আর কিন্তু একবার স্টার্ট দিলে আর থামে না। সাইমন বাদে প্রায় সবাই একই রকম। মনের ভেতরের কথাগুলো বলতে বলতেই আবিরের পেছনে পেছনে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো নাফিসা। ওপরে উঠে দেখলো সাইমান মামাদের সাথে বসে গল্প করছে। এক পলক তাকাতেই হঠাৎ চোখাচোখি হলো, দুজনই থমকে গেল। ঠিক তখনই আবির ঘুরে দেখলো নাফিসা দাঁড়িয়ে আছে। হঠাৎ হাতটা ধরে টেনে নিয়ে যেতে লাগলো। এমন করে দাঁড়িয়ে কেন গেল? এইদিকে সবার বসে আছে তো। চমকে গিয়ে নাফিসা নিজের হাতে তাকালো। অচেনা ছেলের এইভাবে হাত ধরা তার ভেতরে অস্বস্তি তৈরি করলো। সাইমানের দৃষ্টি এবার গিয়ে পড়লো আবিরের হাতে ধরা নাফিসার হাতের দিকে। মুহূর্তে তার চেহারার রং পাল্টে গেল। দাঁত চেপে উঠল, ডাকলো, আবির। আবির চমকে হাতটা ছেড়ে দিয়ে বলল, জি ভাইয়া, কিছু বলবা? পাশ থেকে করিম খান আর হাসান খানও তাকালেন। সাইমান, কিছু লাগবে? সাইমান নিজেকে সংযত করলো। ভেতরে তীব্র রাগ জমে উঠলেও কঠিনভাবে বলল, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় তো। আবির হতাশ মুখে বলল, আচ্ছা ভাইয়া, দিচ্ছি। আগে নাফিসাকে দিয়ে আসি। না, আগে পানি নিয়ে আয়, দাঁতে দাঁত চেপে বলল সাইমান। হাসান খান তাড়াতাড়ি করে বললেন, যা আবির, বড় ভাই পানি খেতে চাইছে, পরে নাফিসাকে দিয়ে আসিস। কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে আবির নিচে চলে গেল। যাওয়ার আগে ইশারায় নাফিসাকে রুমের দিকে দেখিয়ে দিল। সবকিছু সাইমনের চোখ এড়ায় না। তুচ্ছ ব্যাপার হলেও তার রাগ হচ্ছে। কেন জানি নাফিসার বিষয়ে তার ভেতরে কোনো কিছুই সহ্য হচ্ছে না। নাফিসা স্তম্ভিত। এইটুকুর ভেতরে কি হলো সে কিছুই বুঝে উঠতে পারল না। তারপর চুপচাপ মাথা নিচু করে রুমের দিকে হাঁটা দিল। সাইমান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর হঠাৎ উঠে দাঁড়ালো। মামু, আমি রুমে যাচ্ছি, অনেক টায়ার্ড লাগছে, একটু রেস্ট নেই। করিম খান স্নেহ ভরে বলেন, আচ্ছা যা আব্বু, পরে আবার গল্প হবে। সাইমান চুপচাপ নিজের রুমে চলে গেল। আর করিম খান আর হাসান খান আবার আড্ডায় মেতে উঠলেন। নাফিসা আবিরের দেখিয়ে দেওয়া রুমেই ঢুকতে ভেতরে এক প্রাণোচ্ছল পরিবেশ চোখে পড়ল। সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। সাইফান শুয়ে শুয়ে চিপস খাচ্ছে আর রেদোয়ান ওর পা টিপে দিচ্ছে। বাকি সবাই নিজেদের মতো করে গল্প করতে ব্যস্ত। ছোট্ট মিষ্টি খিলখিল করে হেসে ছুটে এলো নাফিসার দিকে। খালামণি, থালামণি বলতে বলতে তার ছোট্ট হাত দিয়ে নাফিসার পা জড়িয়ে ধরলো। নাফিসা হেসে উঠল, স্নেহ ভরে বুকে টেনে নিল মিষ্টিকে। ছোট্ট মিষ্টির গাল লাল হয়ে উঠেছে খুশিতে। সরি রে নাপু। পাশে বসা রোশনা মুখ কুঁচকে বলল, তোকে একা রেখে আমরা চলে আসলাম, খাচ্ছিলিস তো? এই বলেই একেবারে মাথায় ছিল না তোকে নিয়ে আসবো। আবিরকে পাঠালাম তোকে আনতে, হাদারামটা আবার কোথায় গেল কে জানে। নাফিসা হালকা হেসে উত্তর দিল, আবির ভাইয়াই তো আমাকে এখানে দিয়ে গেল। ও তাই নাকি? রুশনা শান্ত হলো, কিন্তু সবার মধ্যে একটা অস্বস্তি টের পেল নাফিসা। রুমের এক কোণে বসা রাইমা ওর দিকে ভুরু কুঁচকে তাকিয়েছিল। নাফিসার ঢোকা মাত্রই রাইমা বিরক্ত মুখে উঠে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস? রুহি প্রশ্ন করলো। বিরক্তির কণ্ঠে উত্তর দিল না রাইমা, মাথা ধরেছে, রুমে যাচ্ছি। যাওয়ার পথে নাফিসার সাথে ধাক্কা লাগছিল। নাফিসা তবুও মিষ্টিকে দুই হাতে আঁকড়ে ধরে নিজেকে সামলে নিল কোনো রকমে। সরি, আমি দেখিনি, ভুল হয়ে গেছে, কৃত্রিম হাসি দিয়ে বলে চলে গেল রাইমা। ঘরটা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। সবাই একসাথে নাফিসার দিকে তাকালো। ঠিক আছিস তো নাফু? রোশনা জিজ্ঞেস করলো। নাফিসা মিষ্টিকে শক্ত করে জড়িয়ে ধরে মাথা নেড়ে জানালো সে ঠিক আছে। তারপর তাদের কাছে গিয়ে বসলো। এদিকে আবিরও এসে পড়েছে। একটু আগেই সাইমানকে পানি দিতে গিয়েছিল, কিন্তু গিয়ে দেখে বড় বাবা আর ওর বাবা বসে গল্প করছে, সাইমান নাই। করিম সাহেব ওকে বলল,
সাইমনের রুমে গিয়ে পানি দিয়ে আসতে। সাইমন রুমে চলে গেছে। ও আবার না পেরে সাইমনের ঘরের সামনে আসে। দরজা বন্ধ থাকায় অনেক ডাকাডাকির পরও সাইমন সাড়া দেয়নি। আজও ভেতরে আছে, কিন্তু দরজা খুলল না কেন বলেই মাথা চুলকিয়ে বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে। পরিবেশটা ধীরে ধীরে হালকা হয়ে উঠল। এবার সবার মাথায় নতুন প্ল্যান। কালকে কোথায় ঘুরতে যাওয়া যায়? রিশা খাতা কলম হাতে নিল। চলো লিস্ট করি। খুলনায় ঘোরার কত জায়গা আছে, দেখি কালকে কয়টা কাভার করতে পারি। রিদওয়ান উত্তেজিত হয়ে বলল, প্রথমেই ষাটগঙ্গা, আর তারপর নদীর ধারে গেলে মনটাই ফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ, তারপর রূপসা ব্রিজ ঘুরতে যাব। ওখান থেকে সন্ধ্যার সময় সূর্যাস্ত দেখা একদম অন্যরকম। রাইহান যোগ করলো। রুশনা হেসে বলল, আমার কিন্তু খুব ইচ্ছে সুন্দরবনে যাওয়া এবার। আরে সুন্দরবন তো একদিনে সম্ভব না, ওটা রাখতে হবে আলাদা ট্যুরের জন্য। সাইফান বলতেই হেসে উঠল। চল, শিববাড়ি মন্দির আর হাদিস পার্কেও লিস্টে রাখো। হাদিস পার্কে সন্ধ্যায় গেলে দারুণ লাগে। আর কুয়েট ক্যাম্পাসের ভেতরে গেলে? রোহিত চোখ বড় বড় করে বলল। রাইহান তালিকায় টিক চিহ্ন দিয়ে লিখে দিচ্ছিল। ঠিক আছে, কালকের জন্য ফাইনাল লিস্ট রেডি। যদি সময় থাকে অতিরিক্ত কিছু অ্যাড করব। সবাই মিলে মিলে জায়গাটা ডিসাইড করে। সে যে যার রুমে চলে গেল। সারাদিন আজ জার্নি, সেই জন্য সবাই রেস্ট নিতে চলে গেল। সারাদিন ভ্যাপসা গরমে যেন বাতাস পর্যন্ত ভারী হয়ে গিয়েছিল। চারপাশে অদ্ভুত ক্লান্তি, গাছপালাও যেন হাঁপিয়ে উঠেছিল। কিন্তু রাত নামতেই আবহাওয়াটা বদলে গেল। নিরিবিলি বাড়িটার চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে পুকুরের পানি থেকে আসা শীতল বাতাস শরীর ছুঁয়ে যাচ্ছে। গাছের ফাঁক গলে অর্ধচন্দ্র আকাশে ঝুলে আছে। চারপাশে হালকা কুয়াশার মতো নরম নীরবতা। সাইমন দাঁড়িয়ে আছে বাড়ির ব্যালকনিতে। নির্জন রাত, দূরে কোথাও কোনো শব্দ নেই, শুধু পাতার ঝরঝর শব্দ। হাতে একটা সিগারেট, মাঝে মাঝে খায়। অভ্যাস না হলেও চাপ এলে সিগারেটের ধোঁয়ার সাথে বুকের ভার মিলিয়ে দিতে চায়। সিগারেটটা ঠোঁটে নিয়ে এক টান দিল সে। লালচে আগুনটা মুহূর্তের জন্য অন্ধকার আলোকিত করলো। ধোঁয়া ছাড়তেই সে চোখটা বন্ধ করলো। আর সঙ্গে সঙ্গে তার সামনে ভেসে উঠল নাফিসার মুখ। শান্ত, সরল, মিষ্টি সেই মুখ। হঠাৎ করেই ঠোঁটের কোণে হালকা একটুখানি হাসি খেলে গেল। কিন্তু আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ ভেসে উঠল আবিরের সেই দৃশ্য। নাফিসার হাত ধরে আছে ও। মুহূর্তেই বুকের ভেতরটা রাগের ঢেউ আছড়ে পড়ল। হাত মুঠো করে শক্ত করে ধরল। পরের সেকেন্ডেই ব্যালকনির লোহার রেলিংয়ে একটা ঘুষি বসিয়ে দিল। ধাতব শব্দটা নীরব রাতকে কেঁপে তুলল। শ্বাস ভারী হয়ে আসছে। নিজেকে বোঝানোর চেষ্টা করলো সাইমন। রিল্যাক্স রিল্যাক্স সাইমন, এটা জাস্ট সিম্পল ম্যাটার। এত অস্থির হচ্ছিস কেন? ও তো ছোট্ট একটা মেয়ে। ওই পিচ্চিটাকে নিয়ে এমন ভাবছিস কেন? ওর নিয়ে তোর ভেতরে কোনো ফিলিংস আসতে পারে না, এটা অসম্ভব। কথাটা বলতে বলতেই বুকের ভেতর কাঁপুনি লুকাতে পারল না সে। ঠোঁট শক্ত করে চেপে আবারও বলল, ওর পুরো জীবন পড়ে আছে সামনে। ও তোকে তোর সাথে ও তোর সাথে মানায় না। ও অনেক ভালো কিছু ডিজার্ভ করে। তাই ওর জন্য কোনো রকম ভাবনা নিয়ে আসা যাবে না, একদমই না। কথা শেষ শেষ কথাগুলো যেন চিৎকার করে বের হয়ে এলো ঠোঁট থেকে। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ব্যালকনির ঠান্ডা বাতাসে। ধোঁয়া মিলিয়ে যাচ্ছে চারপাশে। রাতের নীরবতায় শুধু তার ভেতরের টানাপোড়েনেরই গুঞ্জন তুলছে বারবার। পারিস না, পারিস না, পিচ্ছির জন্য কিচ্ছু ভাবতে পারিস না। চারপাশের পরিবেশ শান্ত, নির্জন। দূরের গাছপালার ফাঁকে চাঁদ হালকা আলো ঢেলে দিচ্ছে। কিন্তু সাইমনের বুকের ভেতরের অশান্তি ক্রমেই গভীর হয়ে উঠছে। সবাই যে যার রুমে চলে গেছে। রাত গভীর হয়ে এলো, চারপাশে নিস্তব্ধ হয়ে পড়ল। রুশনার রুমে দেখা গেল আবির ওর কোলের ওপরে মাথা রেখে শুয়ে আছে। মিষ্টি ঘুমিয়ে পড়েছে। রুশনা ছোট ভাইয়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে আবির আস্তে করে বলল, আপি, আমার ওই মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে। রুশনা ভুরু কুঁচকে তাকালো। কি?
বড় বোনের সামনে সরাসরি বলছিস একটা মেয়েকে পছন্দ হয়েছে? লজ্জা শরম কিছুই নাই? বলেই মজা করে চুলগুলো টেনে দিল। আবির লাজুক ভাবে হেসে গাল লাল করে ফেলল। রোশনা এবার ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, বলতো কে মেয়েটা? আবির কুণ্ঠা ভরা কণ্ঠে বলল, ওই যে নাফিসা নামে যে মেয়েটা, ওকে আমার অনেক ভালো লেগেছে। তার গাল দুটো এবার আরো লাল হয়ে উঠল। রোশনার চোখ ছোট ছোট করে ওর দিকে তাকালো, তারপর হঠাৎ হেসে দিল। যাক, এতদিন ভেবেছিলাম তোর রুচি একদমই খারাপ, আজ বুঝলাম তুই হীরা চিনতে জানিস। আমিও ওকে পছন্দ করি। আবির উঠে বসে আগ্রহ ভরে রোশনার হাতটা ধরে ধরে বলল, আপি প্লিজ যেভাবেই হোক ওই মেয়েটাকে আমার চাই। রোশনা হেসে বলল, যেন ও জিনিস চাই বললেই দিয়ে দিব। আপনি প্লিজ প্লিজ, আমি মজা করছি না, আমি সিরিয়াস। ওই মেয়েটাকে পেতে হলে যা যা করতে হবে আমি রাজি। প্লিজ আপনি। রোশনা এবার একটু গম্ভীর হলো। দেখা যাবে। আপনি না, দেখা যাবে না। তুমি প্রমিস করো যেভাবেই হোক ওই মেয়েটাকে আমার করেই দিবে। রোশনা ছোট ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। শোন, মেয়েটা অনেক কিছুই সহ্য করেছে। ওর ব্যাপারে যতটুকু শুনেছি বুঝেছি ওকে সামলানো সহজ না। আর তুই এখন অনেক ছোট, এইসব ভাববার জন্য অনেক সময় পড়ে আছে। আপাতত নিজের ক্যারিয়ারের দিকে মন দে। আবির ভীষণ অনুরোধের ভঙ্গিতে বলল, আপি আমি সব করব, তুমি যা বলবে আমি তাই করব, ক্যারিয়ারেও ফোকাস করব, কিন্তু ওই মেয়েটাকেই আমার জন্য রাখো প্লিজ আপি। রোশনা ছোট ভাইয়ের মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিল। আমার ভাইয়ের জন্য এইটুকু তো করতেই পারি। হ্যাঁ, কথা দিচ্ছি, সময় হলে ওকে তোর সঙ্গে বেঁধে দেওয়ার চেষ্টা করব। খুশিতে আবির বড় বোনকে জড়িয়ে ধরল। সারাদিন ভ্যাপসা গরমে যেন চারপাশ ভারী হয়েছিল। বাতাস যেন আটকে ছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। গাছপালা পর্যন্ত হাঁপিয়ে উঠেছিল। সন্ধ্যা নামার সাথে সাথে আবহাওয়ার ভেতর হালকা বদল আসতে শুরু করলো। দূর আকাশে সোনালি লাল আভা মিশে গিয়ে আস্তে আস্তে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। সেই হাওয়া শরীরে লাগতেই যেন সারাদিনের ক্লান্তি খানিকটা মিলিয়ে গেল। বাড়ির আশেপাশে নিস্তব্ধতা, শুধু শিমুল গাছের পাতা দুলে দুলে সাই সাই শব্দ করছে। মাঝে মাঝে কোথাও একটা দমকা বাতাস এসে পর্দা উড়িয়ে দিচ্ছে, আর গায়ের ওপর ঠান্ডা শিহরণ বয়ে যাচ্ছে। এমন শান্ত আবহাওয়ার মাঝেই হঠাৎ আকাশ ভারী হতে শুরু করলো। মেঘ জমে কালো হয়ে এলো চারিদিকে। মুহূর্তে বিদ্যুতের ঝলকানি আকাশকে আলোকিত করে দিল। আর তার পরপরই নামলো ঝুম বৃষ্টি। বৃষ্টির শব্দে যেন চারপাশ ভরে গেল। টুপটাপ শব্দ, গাছের পাতায় ঝিরিঝিরি আঘাত, পুকুরের জলে গোল গোল ঢেউ ছড়িয়ে পড়া, সব মিলিয়ে এক অপূর্ব সুরেলার শব্দে ভরে উঠল রাত। বাতাসে মাটির সোঁদা গন্ধ ছড়িয়ে পড়ল, সেই গন্ধের সাথে ভিজে মাটির ঠান্ডা স্পর্শ যেন মনকেও ভিজিয়ে দিল। সারাদিনের গরমে ঘর যেন অগ্নিকুণ্ডের মতো ছিল, কিন্তু এই বৃষ্টির পর একেবারে শীতল আরামদায়ক হয়ে গেল। চারপাশে এখন কেবলই বৃষ্টির শব্দ, বাতাসের দোলা আর মাটির মিষ্টি গন্ধ। দূরে কোনো কোনো গাছের ডালে ভিজে পাখি ডাকছে মৃদু স্বরে। এই রাতটা যেন পুরো বাড়িকে নতুন করে সাজিয়ে দিল। ক্লান্তি, গরম, অস্বস্তি সব ধুয়ে নিয়ে গিয়ে এনে দিল এক ঠান্ডা প্রশান্তি। নাফিসার ঘুম ভেঙে গেল। উঠে বসে পাশে তাকাতেই দেখলো রাহিল আর রুহি দুজনেই ঘুমে বিভোর। বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। নীরবে উঠে দাঁড়িয়ে আলতো করে ওদের গায়ে কাঁথা চাপিয়ে দিল। ছোট্ট রাহিলের মাথায় হাত বুলিয়ে দিল স্নেহ ভরে। তারপর ধীরে ধীরে বিছানা থেকে নেমে জানালাগুলো বন্ধ করলো। বাইরের বৃষ্টির টুপটাপ শব্দ, বাতাসের গন্ধে গায়ের গন্ধ মিশে আসছে ঘরে। সবকিছু ঠিক করে নাফিসা আস্তে করে দরজাটা খুলে বের হলো। করিডোরে হালকা আলো জ্বলছে, চারপাশে নিস্তব্ধতা। দূরের কোথাও বৃষ্টির শব্দ, গাছের পাতায় বৃষ্টির টুপটাপ আঘাত, আর মাঝে মাঝে হালকা বাতাস বইছে। হঠাৎ নাফিসার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হলো। কিছু না ভেবে করিডোর পেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। একটুখানি আঘাতেই ছাদের দরজার তালা খুলে গেল। নীরব ভঙ্গিতে ধীরে ধীরে ওপরে উঠল সে। চারপাশ নিস্তব্ধ, কেবল বৃষ্টির শব্দ আর বাতাসের হাহাকার শোনা যাচ্ছে।
অন্যদিকে সাইমন নিজের ভেতরের বিরক্তি কিছুতেই সামলাতে পারছিল না। মনের অস্থিরতা দূর করতে ভাবলো, আজই লং ড্রাইভে বের হতে হবে। এই বৃষ্টির ভেতরেই সেই সিদ্ধান্ত নিয়েই রুম থেকে বের হলো। ঠিক তখনই চোখে পড়লো নাফিসার দিকে। এত রাতে কোথায় যাচ্ছে ভাবতেই ভুরু কুঁচকে থেমে গেল ও। এক মুহূর্ত দ্বিধা করে তারপর নিঃশব্দে ওর পেছনে গেল। চারপাশ নিস্তব্ধ, শুধু বৃষ্টির টুপটাপ শব্দে রাতটা যেন এক অন্যরকম আবেশে ডুবে আছে। করিডোর পেরিয়ে নাফিসা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠল। চারপাশ অন্ধকার, কেবল ছাদের এক কোণা লাগানো বাতিটা বৃষ্টির পানিতে ঝাপসা হয়ে চলছে। সেই আলোতেই ভিজে ভিজে উঠছে চারিদিক। দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে গায়ে লাগতেই শিহরণ জাগলো নাফিসার শরীরে। চোখ বন্ধ করে মাথা উঁচু করে দাঁড়ালো। সাদা হলুদের মিশ্রণের পাতলা জামাটা ভিজে একেবারে শরীরের সাথে লেগে গেছে বৃষ্টির পানিতে। প্রতিটি নিঃশ্বাসে বুক ওঠানামা করছে। বৃষ্টির ফোঁটা গড়িয়ে গিয়ে তার বুকে মিলিয়ে যাচ্ছে। মুখে চোখে ঠোঁটে বৃষ্টি জমে যাচ্ছে, ঝরছে বারবার, যেন অদ্ভুত এক জন্মের মতো দীপ্তি ছড়াচ্ছে ওর গায়ে। ঠিক তখনই সাইমন ছাদের দরজায় এসে দাঁড়ালো। ভুরু কুঁচকে গেল। সাইমন ছাদের বাতিটা ভিজে ভিজে কাঁপছিল। চারপাশে শুধু বৃষ্টির শব্দ। আলোতে দাঁড়ালো ভেজা নাফিসা। সাইমনের বুকের ভেতর হঠাৎ কেমন যেন একটা ঝড় বইতে শুরু করলো। ওর চোখে পড়তেই বুকের ভেতর দমকা হাওয়ার মতো কিছু আছড়ে পড়লো। মাথা উঁচু করে বৃষ্টিতে চোখ বন্ধ করে দাঁড়ালো। নাফিসাকে দেখে মনে হচ্ছিল এই বৃষ্টির রাতটা কেবলই তাকে ঘিরেই সাজানো হয়েছে। সে আস্তে আস্তে এগিয়ে গেল। কাছে যেতেই নাফিসার কাঁধে তার গরম নিঃশ্বাস পড়ল। হঠাৎই চমকে ওঠে নাফিসা, পেছনে তাকালো। দুজনের মুখ একেবারে কাছাকাছি। বৃষ্টির ফোঁটা দুজনের গায়েই ঝরছে, নিঃশ্বাসে মিশে যাচ্ছে একে অপরের সাথে। নাফিসার ভেতরে কাঁপা কাঁপা অনুভূতি জমতে লাগলো। বুকটা যেন ধড়ফড় করতে লাগলো অকারণেই। বৃষ্টির ফোঁটাগুলো গায়ে এসে পড়ছে, ঠান্ডা শিহরণ জাগছে। এক মুহূর্তে সাইমন হাত বাড়িয়ে নাফিসার কোমরটা টেনে নিল নিজের কাছে, ভেজা শরীর জড়িয়ে ধরে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর গোলাপি ঠোঁটের দিকে। পানিতে ভিজে ঠোঁটটা যেন আরো উজ্জ্বল, আরো লোভনীয়। সাইমন কাঁপা কাঁপা আঙ্গুল বাড়িয়ে ছুঁয়ে দিল ঠোঁটটা। নাফিসা অবাক হয়ে গেল। প্রতিরোধ করার মতো শক্তি খুঁজে পেল না। শুধু অনুভব করলো বৃষ্টির ফোঁটায় ভেজা ওর ঠোঁটের দিকে দিকে তাকিয়ে আছে সাইমন। বিদ্যুতের মতো ঝটকা নাফিসার গায়ে খেলে গেল। চোখ বন্ধ হয়ে এলো, শরীরটা কেঁপে উঠল অনিয়ন্ত্রিতভাবে। সেই মুহূর্তে সাইমন যেন ঘোরের মধ্যে চলে গেল। পর মুহূর্তেই নাফিসা টের পেল তার ঠোঁট